অন্ধকার যখন ঘনিয়ে আসে আর চারপাশ হয়ে যায় নিঝুম। শুনেছ কি, উত্তরের অন্ধকারে লুকিয়ে আছে রক্তের ছায়া। যেখানে রাত আসে ভয় ঘুমায় না। আজ রাতের গল্পটা তোমার হৃদয় কেঁপে দেবে। আমরা সবাই পাহাড়ে যাই একটু শান্তির খোঁজে, কিন্তু আপনি কি জানেন বান্দরবনের সেই দুর্গম চূড়াগুলোর আড়ালে এমন এক সভ্যতা বাস করে যারা গত ২০০ বছর ধরে সূর্যের আলো দেখেনি? লোকে বলে কালা পাহাড়, যে পাহাড়ের মাটি পা রাখলেই তাজা রক্ত শুষে নেয়। আমরা ৪ বন্ধু গিয়েছিলাম সেই নিষিদ্ধ রহস্যের সমাধান করতে, কিন্তু আমরা জানতাম না সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে তান্ত্রিক জেইং, এমন এক পিশাচ যে মানুষের শরীর নয়, মানুষের আত্মা নিয়ে খেলা করে। আজকের গল্পে আমি শোনাব আমার ২ বন্ধুর হারিয়ে যাওয়ার সেই বীভৎস রাত, আর সেই অন্ধ মারমা নারীর কথা, যার চোখের মণি না থাকলেও সে আপনাকে অন্ধকারেই দেখতে পায়। আজকের এই কাহিনী কোনো সাধারণ ভূতের গল্প নয়, এটি আমার বেঁচে ফেরার এক অভিশপ্ত দলিল। শেষ পর্যন্ত শুনুন, কারণ গল্পের শেষে আপনিও হয়তো অনুভব করবেন আপনার ঠিক পেছনেই কেউ একজন দাঁড়িয়ে আপনার নিঃশ্বাসের শব্দ গুনছে। প্রস্তুত তো? শুরু করছি। কালা পাহাড়ের রক্তচোষা তান্ত্রিক। বান্দরবনের নীলগিরি বা সাজেক পর্যন্ত আমাদের পর্যটন সীমাবদ্ধ, কিন্তু এরও গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছতে ভয় পায়, সেখানে বাস করে এমন কিছু মানুষ যাদের অস্তিত্বের কথা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আজ আপনাদের শোনাব মারমা তান্ত্রিকদের এমন এক নিষিদ্ধ সাধনার গল্প যা কোনো বইয়ে লেখা নেই। এটি কোনো গল্প নয়, আমার দেখা এক বিভীষিকা। ২০২৪ সালের জুন মাস। ঢাকার রাজপথে তখন প্যাচপ্যাচে কাদা আর অসহ্য গরম। আমরা ৪ বন্ধু, আরিফ, সজল, তানভীর আর আমি বসেছিলাম ধানমন্ডির এক নিরিবিলি ক্যাফেতে। আমাদের আড্ডার মূল বিষয়বস্তু সবসময় থাকে অলৌকিক আর রহস্যময় সব ঘটনা, কিন্তু সেদিন আরিফ জানিয়ে এলো তা আমাদের কল্পনাকেও হার মানিয়েছিল। আরিফ পেশায় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। পাহাড়ের প্রতি ওর একটা আলাদা নেশা আছে। ও টেবিলের উপর একটা পুরনো হলদেটে হয়ে যাওয়া ম্যাপ মেলে ধরল। ম্যাপটা সাধারণ কোনো ম্যাপ নয়, হাতে আঁকা, আর তাতে মারমা ভাষায় কিছু একটা লেখা। এটা কি? সজল ভ্রু কুচকে জিজ্ঞেস করল। আরিফ নিচু স্বরে বলল, এটা বান্দরবনের এমন এক এলাকার ম্যাপ যা সরকারি কোনো মানচিত্রে নেই। এর নাম কালা পাহাড়। আমার এক মারমা বন্ধু ওর দাদুর সিন্দুক থেকে এটা পেয়েছে। ওর দাদু বলতেন এই পাহাড়ে এমন এক তান্ত্রিক বাস করেন যিনি মৃত্যুঞ্জয়ী। তানভীর হেসেই উড়িয়ে দিল, মৃত্যুঞ্জয়ী? এসব গালগল্প দিয়ে আর কতদিন চালাবি? এই যুগে আবার তান্ত্রিক থেকে আসবে? কিন্তু আরিফের চোখে মুখে কোনো হাসি ছিল না। ও ম্যাপের একটা বিশেষ জায়গায় আঙুল রেখে বলল, শোন, ওখানে একটা গ্রাম আছে, নাম চিনবোলাই। গত ৫০ বছরে ওখান থেকে ১০ জন পর্যটক নিখোঁজ হয়েছে। তাদের লাশও পাওয়া যায়নি। লোকে বলে তান্ত্রিক জেইং তার কালো জাদুর জন্য মানুষের হাড় আর তাজা রক্ত ব্যবহার করে। আমি আরিফের দিকে তাকালাম। আমার ভেতরের অ্যাডভেঞ্চারের নেশাটা চাড়া দিয়ে উঠল। আমরা ঠিক করলাম সামনের সপ্তাহেই আমরা রওনা দেব। কিন্তু আমরা জানতাম না আমরা আসলে কোনো ট্রিপে যাচ্ছিলাম না, আমরা যাচ্ছিলাম সাক্ষাৎ মৃত্যুর মুখে। ৭ দিন পর আমরা পৌঁছে গেলাম বান্দরবনে। সেখান থেকে চাঁদের গাড়িতে করে রুমা বাজার। রুমা বাজারে পৌঁছনোর পর পরিবেশটা যেন হঠাৎ বদলে গেল। সাধারণ পর্যটকরা যেদিকে যায়, আমাদের গন্তব্য ছিল তার ঠিক উল্টো দিকে। স্থানীয়দের যখন আমরা কালা পাহাড় বা চিনবোলাই পাড়ার কথা জিজ্ঞেস করলাম, তারা যেন ভূত দেখার মতো চমকে উঠল। এক বৃদ্ধ দোকানদার আমার হাত শক্ত করে ধরে ফিসফিস করে মারমা মেশানো বাংলায় বলল, বাবা, ফিরে যাও, ওদিকে মানুষ যায় না। ওখানে আকাশ কাঁদে, মাটি রক্ত চষে। জেইং তান্ত্রিকের মায়াজাল তোমাদের জ্যান্ত ফিরে আসতে দেবে না। আমরা বৃদ্ধের কথা পাত্তা দিলাম না, কিন্তু আমাদের গাইড জং মু, যে অনেক কষ্টে রাজি হয়েছিল আমাদের নিয়ে যেতে, তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে বারবার বিড়বিড় করছিল, চিয়ামু, চিয়ামু, যার অর্থ রক্তের তৃষ্ণা। সেদিন রাতেই আমরা জঙ্গলের প্রবেশ মুখে তাঁবু খাটালাম। আগুনের চারপাশে বসে যখন আমরা কফি খাচ্ছিলাম, হঠাৎ বনের গভীর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো।
মনে হলো কেউ যেন খুব করুণ সুরে পাহাড়ি বাঁশি বাজাচ্ছে, কিন্তু সেই সুরে কোনো ছন্দ নেই। সুরটা যেন মানুষের কান নয়, সরাসরি আত্মা কাঁপিয়ে দিচ্ছে। জংমু হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ও কাঁপতে কাঁপতে বনের অন্ধকারের দিকে আঙুল নির্দেশ করল। আমরা টর্চ জ্বালাতেই দেখলাম গাছের ডালে একটা বড় বাদুড় ঝুলে আছে। না, ওটা বাদুড় নয়, ওটা মানুষের মতো দেখতে একটা ছায়া, যার ডানা আছে। টর্চের আলো পড়তেই সেটা এক অদ্ভুত আর্তনাদ করে বনের ভিতরে মিলিয়ে গেল। আরিফ ক্যামেরা বের করে ছবি তোলার চেষ্টা করল, কিন্তু ওর ক্যামেরাটা তখন কাজ করছিল না। স্ক্রিনে শুধু ঝিরঝির করছিল, যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের ইলেকট্রনিক যন্ত্রগুলোকে অকেজো করে দিচ্ছে। সে রাতে আমরা কেউ ঘুমাতে পারিনি। চারপাশ থেকে মনে হচ্ছিল শত শত অদৃশ্য চোখ আমাদের পর্যবেক্ষণ করছে। বাতাসের গন্ধে একটা পচা নাড়ি ভুঁড়ির গন্ধ মিশেছিল। ভোর হওয়ার অপেক্ষায় যখন আমরা প্রহর গুনছিলাম, তখন আমরা জানতাম না যে পরদিন সকালে আমাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা আমাদের জীবন চিরতরে বদলে দেবে। ভোরবেলা যখন আমাদের ঘুম ভাঙল, তখন কুয়াশায় চারপাশ সাদা হয়ে আছে। পাহাড়ের সেই চিরচেনা সতেজ ঘ্রাণ আজ উধাও। তার বদলে বাতাসে একটা মেটালিক বা লোহার মতো গন্ধ, ঠিক যেমনটা কাঁচা রক্তের গন্ধ হয়। আমরা তাঁবু গোছাতে শুরু করলাম। জম্মু পুরো সময়টা চুপ ছিল। ওর চেহারায় একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। কালকের সেই হাসি খুশি মানুষটা যেন এক রাতেই 10 বছর বুড়িয়ে গেছে। ও শুধু বিড়বিড় করে বলছিল, আমরা সীমানা পেরিয়ে গেছি, এখন আর ফেরা সম্ভব নয়। আমরা যখন হাঁটতে শুরু করলাম, জঙ্গল যেন আমাদের গিলে ফেলতে চাইল। লতাগুল্মগুলো সাধারণ গাছের মতো নয়, মনে হচ্ছিল ওগুলো যেন সরু সাপের মতো আমাদের পায়ে জড়িয়ে ধরছে। আরিফ ক্যামেরা নিয়ে আগে আগে যাচ্ছিল। হঠাৎ ও দাঁড়িয়ে পড়ল। সাইমন, এদিকে আয়, এটা দেখ। আরিফের কণ্ঠে কাঁপুনি। আমরা গিয়ে দেখলাম একটা বিশাল সেগুন গাছের কাণ্ড জুড়ে লাল রঙের কিছু একটা দিয়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা। দেখে মনে হয় কোনো আদিম বর্ণমালা, কিন্তু ভয়ের ব্যাপার হলো সেই লাল রংটা এখনো শুকোয়নি। টপ টপ করে মাটি ঝরছে। ওটা আলতা নয়, সিঁদুরও নয়, ওটা তাজা মানুষের রক্ত। সজল ঘাবড়ে গিয়ে বলল, কেউ কি আমাদের আগে এই পথে গেছে? কিন্তু রক্ত এলো কোত্থেকে? জংমু রক্তের দাগটা ছুঁয়েই ছিটকে সরে এলো। ওর হাত কাঁপছিল। এটা কোনো মানুষের কাজ নয় স্যার, জৈন তান্ত্রিক তার মৃত পাহাড়েদারদের জাগিয়ে তুলেছে। ওরা আমাদের পিছু নিয়েছে। আমরা দ্রুত পা চালালাম, কিন্তু পাহাড়ি রাস্তায় বেশিক্ষণ দৌড়ানো সম্ভব নয়। হঠাৎ তানভীর চিৎকার করে উঠল। ও আমাদের পেছনে আসছিল। আমরা ঘুরে তাকাতেই দেখলাম তানভীর একটা ঢালু গর্তের মধ্যে পড়ে গেছে। কিন্তু ও যেভাবে চিৎকার করছিল, সেটা শুধু পড়ে যাওয়ার ভয় ছিল না, মনে হচ্ছিল গর্তের ভেতর থেকে কেউ ওকে টেনে ধরছে। আমরা দৌড়ে গেলাম। টর্চের আলো ফেলতেই আমাদের রক্ত হিম হয়ে গেল। তানভীরের পায়ের ওপর একটা কুচকুচে কালো হাত চেপে ধরে আছে। হাতটা মানুষের মতো, কিন্তু আঙুলগুলো অবিশ্বাস্য রকমের লম্বা, আর নখগুলো যেন ধারালো ব্লেড। গর্তের ভেতর থেকে একটা ফসফস শব্দ ভেসে আসছে, ঠিক যেন কোনো জানোয়ার শিকারের গন্ধ পেয়ে উত্তেজিত হয়ে উঠেছে। আমরা 4 জন মিলে তানভীরকে টেনে তুললাম, কিন্তু ওর বাঁ দিকের গোড়ালি থেকে এক চিনতে মাংসকে যেন খুব নিখুঁতভাবে খুবলে নিয়ে গেছে। ক্ষতটা সাধারণ কোনো প্রাণীর কামড় নয়, মনে হলো কোনো মানুষ তার দাঁত দিয়ে খুবলে নিয়েছে। তানভীর যন্ত্রণায় ছটফট করছিল। আমরা কোনো মতে ওর ব্যান্ডেজ করে দিলাম, কিন্তু তখনই ঘটল সেই বিচিত্র ঘটনা। বনের চারপাশ থেকে হাসির শব্দ ভেসে আসতে লাগল। কোনো একজন মানুষের হাসি নয়, মনে হলো হাজার হাজার অশরীরী আত্মা একসাথে অট্টহাসি দিচ্ছে। সেই হাসির প্রতিধ্বনি পাহাড়ের গায়ে লেগে বারবার ফিরে আসছিল আমাদের কানে। পালাও, পালাও! জংমু চিৎকার করে দৌড়াতে শুরু করল। আমরাও তানভীরকে কাঁধে নিয়ে দৌড়ালাম, কিন্তু যত এগোচ্ছি ততই মনে হচ্ছে আমরা একই জায়গায় বারবার ফিরে আসছি। সেই একই রক্তমাখা সেগুন গাছ, সেই একই গর্ত। পাহাড় আমাদের গোলদাক্ষের বন্দি করে ফেলেছে। হঠাৎ সামনে একটা ছোট্ট কুঁড়েঘর দেখা যাচ্ছে। কুঁড়েঘরের সামনে একটা মুলি বাঁশের খুঁটিতে উল্টো করে ঝোলানো আছে একটা চিল। চিলটার মাথা নেই। ঘরের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, নীল রঙের ধোঁয়া। ঘরের ভেতর থেকে একটা ভারী পদচ্চরণ শোনা যাচ্ছে। খট খট খট। কাঠের খড়ম পায়ে কেউ একজন বেরিয়ে আসছে। আমরা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম।
দেখলাম ঘর থেকে বেরিয়ে এলেন এক দীর্ঘাকায় নারী। ওনার চুলগুলো মাটি পর্যন্ত লম্বা, ধবধবে সাদা। কিন্তু ওনার মুখটা যখন ঘুরল, সজল প্রায় চিৎকার করে দিচ্ছিল। ওনার চোখের জায়গায় কোনো মুড়ি নেই, শুধু সাদা মাংসপিণ্ড। ওনার হাতে একটা ধারালো দাও। উনি বাতাসের দিকে নাক উঁচু করে ঘ্রাণ নিলেন, তারপর বিড়বিড় করে বললেন, তাজা মাংসের গন্ধে আকাশ ভরে গেছে, জেইং আজ খুব খুশি হবে। উনি আমাদের দিকেই মুখটা ফেরালেন। যদিও উনি অন্ধ, কিন্তু আমার মনে হলো উনি ঠিক আমরা কোথায় আছি তা স্পষ্ট দেখতে পান। উনি একটা বিকট চিৎকার দিলেন, যা পাহাড়ের চূড়া পর্যন্ত কেঁপে উঠল। আর সাথে সাথে বনের ভেতর থেকে হাজার হাজার বড় বড় বাদুড় আমাদের মাথার ওপর দিয়ে উঠতে শুরু করল। আমরা বুঝতে পারলাম আমাদের আসল লড়াই মাত্র শুরু হয়েছে। আমরা এখন জেইং তান্ত্রিকের রাজত্বে পা দিয়েছি, যেখান থেকে ফেরা মানে হলো নিজের আত্মাকে ওখানে চিরদিনের জন্য বন্ধক রেখে আসা। সেই অন্ধ মহিলার চিৎকার আমাদের স্নায়ু অবশ করে দিয়েছিল। আমরা দিশেহারা হয়ে জংমৌয়ের পিছু পিছু দৌড়াচ্ছি। তানভীরকে নিয়ে দৌড়ানো অসম্ভব হয়ে পড়ছে। ওর ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া রক্ত মাটিতে এক অদ্ভুত ট্রেল বা চিহ্ন তৈরি করছে, যেন জঙ্গলকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দিকে। দৌড়তে দৌড়তে হঠাৎ জংমু থমকে দাঁড়াল। সামনে আর কোনো পথ নেই। পাহাড়ের এক বিশাল প্রাচীর আমাদের পথ আটকে দাঁড়িয়েছে, আর সেই প্রাচীরের গায়ে খোদাই করা আছে হাজার হাজার মানুষের খুলি। না, ওগুলো পাথর নয়, ওগুলো আসল মানুষের কঙ্কাল, যা মাটির সাথে জমে পাথর হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি। জংমো হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। ওর গলায় এখন আর ভয় নেই, আছে এক অদ্ভুত আত্মসমর্পণ। তান্ত্রিক জেইংয়ের দরবারে তোমাদের স্বাগতম। হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, এমনকি ঝিঁঝি পোকাগুলোও ডাকছে না। পাহাড়ের চূড়া থেকে একটা ঘন কালো মেঘ নেমে এলো আমাদের দিকে। সেই মেঘের আড়াল থেকে ধীরে ধীরে হেঁটে বেরিয়ে এলো এক অবয়ব। উচ্চতায় সে প্রায় 7 ফুট। গায়ের চামড়া তামাটে এবং কুচকানো, ঠিক যেন পুরনো গাছের ছাল। তার গলায় বাঘের নখ আর মানুষের দাঁত দিয়ে বানানো মালা। ডান হাতে একটা তামার দণ্ড, যার মাথায় একটা জ্বলন্ত কয়লা বসানো। এটাই জেইং তান্ত্রিক। তার চোখ দুটো সাধারণ মানুষের মতো নয়, চোখের মণি দুটো লম্বালম্বি, ঠিক যেন সাপের চোখ। সে আমাদের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল। সেই হাসিতে কোনো শব্দ নেই, শুধু ঠোঁটের কোণ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। রক্তের ঋণ শোধ করতে এসেছিস? তোদের পূর্বপুরুষেরা এই পাহাড় থেকে যা নিয়েছিল, আজ তোদের শরীর দিয়ে তা ফেরত দিতে হবে। আরিফ কাঁপা হাতে ক্যামেরাটা তোলার চেষ্টা করল, কিন্তু জেইং তার হাতের দণ্ডটা সজোরে মাটিতে আঘাত করল। সাথে সাথে একটা নীল রঙের বিদ্যুৎ যেন মাটি চিরে আরিফের দিকে ধেয়ে এলো। আরিফ ছিটকে পড়ল 10 হাত দূরে। ওর হাত থেকে ক্যামেরাটা পড়ে পাথর চূর্ণ হয়ে গেল। সজল, তানভীর, পালা! আমি চিৎকার করলাম, কিন্তু তানভীর তখন আর আমাদের মাঝে নেই। ওর চোখ দুটো পুরো কালো হয়ে গেছে। ও রোবটের মতো হেঁটে জেইং তান্ত্রিকের পায়ের কাছে গিয়ে বসে পড়ল। জেইং তার হাতটা তানভীরের মাথার ওপর রাখল। সাথে সাথে তানভীরের শরীর থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। ওর চামড়া যেন শুকিয়ে হাড়ের সাথে লেগে যাচ্ছে। না! সজল পাগল হয়ে তানভীরকে বাঁচাতে দৌড়ে গেল, কিন্তু মাঝপথে অদৃশ্য কোনো দেওয়ালে ধাক্কা খেয়ে ও ছিটকে পড়ল। জেইং এবার আমার দিকে তাকালো। তার চোখের সেই লাল আভা আমার মগজের ভেতরে ঢুকে পড়ছে। আমি অনুভব করলাম আমার হাত পা নাড়ানোর ক্ষমতা চলে যাচ্ছে। আমি চাইছি চিৎকার করতে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। তান্ত্রিক বিড়বিড় করে বলতে শুরু করল, ওম হ্রিং কাল ভৈরব রক্তপিশাচ জাগো। হঠাৎ দেখলাম সেই কঙ্কালের দেওয়াল থেকে হাতগুলো নড়তে শুরু করেছে। পাথর হয়ে যাওয়া খুলিগুলো চোখ মেলছে। শয়ে শয়ে কঙ্কাল পাহাড়ের গা থেকে বেরিয়ে এসে আমাদের ঘিরে ফেলল। জংমৌ তখন পাগলের মতো হাসছে। সে আসলে আমাদের গাইড ছিল না, সে ছিল তান্ত্রিকের শিকার ধরার টোপ। ক্ষমা করো স্যার, জংমৌ হাসতে হাসতে বলল। আমার পরিবারের মুক্তির জন্য তোমাদের রক্ত প্রয়োজন ছিল। জেইং আজ তুষ্ট হবে। তান্ত্রিক জেইং তার তামাটে হাতটা আকাশের দিকে তুলল। আকাশ থেকে রক্ত বৃষ্টি শুরু হল। গরম গাঢ় লাল রক্তে আমাদের শরীর ভিজে যাচ্ছে। তানভীরের নিথর দেহটা তখন তান্ত্রিকের পায়ের কাছে পড়ে আছে। ওর আত্মাটা যেন শুষে নিয়েছে ওই পিশাচ। আমি অন্ধকার হয়ে আসা চোখের কোণ দিয়ে দেখলাম জেইং আমার দিকে হাত বাড়িয়ে আসছে। তার নখগুলো আমার গলার কাছে এসে থমকে গেল। সে নিচু স্বরে বলল, তোর ভয়টা খুব সুস্বাদু। তোকে আমি আজ মারব না, তুই ফিরে যাবি।
ফিরে গিয়ে সবাইকে বলবি কালা পাহাড়ে এখনো জেইং রাজত্ব করে, আর প্রতি পূর্ণিমায় তুই নিজের শরীরে আমার নখের আঁচড় অনুভব করবি। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি রুমা বাজারের একটি ছোট হাসপাতালে শুয়ে আছি। পাশেই সজল বসে আছে। ওর একটা হাত সারা জীবনের জন্য অবশ হয়ে গেছে। আরিফ আর তানভীরের কোনো চিহ্ন নেই। পুলিশ বলেছিল তারা হয়তো পাহাড়ি খাদে পড়ে গেছে, কিন্তু আমি জানি তারা কোথায়। প্রতিদিন আয়নায় তাকালে আমি আমার গলায় সেই তান্ত্রিকের নখের কালচে দাগ দেখতে পাই, আর মাঝরাতে যখন পাহাড় থেকে বাতাস আসে আমি শুনতে পাই তানভীরের চিৎকার। সে এখনও সেই কঙ্কালের দেওয়ালে বন্দী হয়ে আছে। হাসপাতাল থেকে ফেরার পর আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। প্রতি রাতে ঘুমের ঘোরে আমি সেই নীল ধোঁয়া আর পচা মাংসের গন্ধ পাই। আমি নিশাগ্রস্তের মতো খুঁজতে শুরু করলাম, কে এই জেইং, কি তার ইতিহাস। অবশেষে রাঙামাটির এক বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষুর কাছে আমি খুঁজে পেলাম সেই প্রাচীন পুঁথি যেখানে লেখা ছিল এই পাহাড়ের বিভীষিকার কথা। অবশেষে রাঙামাটির এক বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষুর কাছে আমি খুঁজে পেলাম সেই প্রাচীন পুঁথি যেখানে লেখা ছিল এই পাহাড়ের বিভীষিকার কথা। আজ থেকে প্রায় 200 বছর আগে মারমা সম্প্রদায়ের এক যুবক ছিল এই জেইং। সে ছিল এক অসাধারণ বৈদ্য, কিন্তু তার মনে ছিল এক ভয়ঙ্কর তৃষ্ণা, অমরত্বের তৃষ্ণা। সে বিশ্বাস করত মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী অংশ হল তার মৃত্যুর ঠিক আগের মুহূর্তের ভয়। জেইং তার নিজের স্ত্রীকে বলি দিয়েছিল এই পাহাড়ের চূড়ায়। পুঁথিতে লেখা আছে সে তার স্ত্রীর হৃৎপিণ্ড চিবিয়ে খেয়েছিল এবং তার রক্ত দিয়ে ধুয়ে নিয়েছিল এক বিশেষ কালো পাথর। সেই রাতে পাহাড় কেঁপে উঠেছিল, আকাশ থেকে ঝরেছিল কালো বৃষ্টি। প্রকৃতি তাকে গ্রহণ করেনি, কিন্তু নরকের দরজা তার জন্য খুলে গিয়েছিল। সে কোনো মানুষ নয়, সে এখন এক অশরীরী পরজীবী। তার অমরত্ব টিকে থাকে অন্যের প্রাণের বিনিময়ে। প্রতি 12 বছর পরপর তাকে 3টি তাজা প্রাণ বলি দিতে হয় তার যৌবন ধরে রাখার জন্য। আর এবার সেই বলি ছিল আমাদের বন্ধুরা। এখন আমি জানি কেন জেইং আমাকে ছেড়ে দিয়েছিল। সে আমাকে মারেনি, কারণ সে আমার ভেতরে তার একটা অংশকে গেঁথে দিয়েছে। এখন আমি বুঝতে পারি কেন আমার নখগুলো ধীরে ধীরে লম্বা আর কালো হয়ে যাচ্ছে, কেন আমি কাঁচা মাংসের গন্ধে নিজেকে সামলাতে পারছি না। সেদিন রাতে আমি সজলের ঘরে গেলাম। সজল তখন ঘুমোচ্ছিল। ওর সেই অবশ হয়ে যাওয়া হাতটা খাটের বাইরে ঝুলেছিল। আমি অন্ধকারে ওর দিকে তাকালাম। আমার চোখের মণি দুটো হঠাৎ করেই লম্বালম্বি হয়ে গেল, ঠিক যেন জেইংয়ের মতো। আমি অনুভব করলাম আমার ভেতর থেকে কেউ একজন বলছে, রক্তের ঋণ। পরের দিন সকালে পুলিশ সজলের ঘর থেকে ওর মৃতদেহ উদ্ধার করে, কিন্তু ঘরে কোনো খুনি ছিল না, কোনো দরজা জানালা ভাঙা ছিল না। শুধু সজলের গলার কাছে ছিল একজোড়া ভয়ঙ্কর নখের আঁচড়। আমি এখন ঢাকা থেকে অনেক দূরে, আবার সেই বান্দরবনের পথে। জেইং আমাকে ডাকছে। আমি আর সাইমন নেই, আমার চামড়া এখন কুঁচকে তামাটে হয়ে যাচ্ছে। আমি এখন এই পাহাড়ের নতুন পাহারাদার। শোনো তোমরা, যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসো, যদি কখনো গহীন অরণ্যে একা পথ হারিয়ে ফেলো আর কানে আসে অমানসিক কোনো বাঁশির সুর, কখনো পেছনে তাকিও না, কারণ হয়তো আমি ঠিক তোমার পিছনেই দাঁড়িয়ে আছি। তোমার রক্ত, তোমার ভয় আমার খুব প্রয়োজন। এই পর্যন্তই আজকের ভয়ের গল্প। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। এই রকম আরও ভয়ানক কাহিনী পেতে চ্যানেল এসএস স্টুডিও ফলো করুন। আপনাদের সাথে ছিলাম আমি সিয়াম সরকার। আবার দেখা হবে নতুন কোনো রাতের গল্পে, নতুন কোনো বিভীষিকায়। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই এসএস স্টুডিওর সাথেই থাকবেন। এরকম আরও ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের পেজটা ফলো করবেন। সামনে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় আসছে, দেখতে চোখ রাখুন এসএস স্টুডিওতে। প্রেজেন্টেড বাই এসএস স্টুডিও উইথ সিয়াম সরকার। ভয়ের আরেক নাম এসএস স্টুডিও উইথ সিয়াম সরকার। যেখানে শেষ হয় সাহস, সেখান থেকেই শুরু আমাদের গল্প। আর ভুলেও একা দেখো না, কারণ আতঙ্ক এখন তোমার দরজায়।